আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। আন্তর্জাতিক গুম সুরক্ষা সনদে সই করল বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। নয় জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52, ফেনীতে সর্বোচ্চ 17, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুরে পরিস্থিতির আরও উন্নতি। এবং চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য যাবে চীনে, প্রসার ঘটবে বাণিজ্যের, বলছেন ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। এদিকে সব নাগরিককে গুম থেকে সুরক্ষা নিশ্চিত করা, গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের যথাযথ পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, গুমের শিকার সব নিখোঁজ ব্যক্তিকে অনতিবিলম্বে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এদিকে গুম হওয়া থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। এ সময় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা চলে টানা 2.5 ঘণ্টা। এতে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে আর কেউ যাতে নিজের ক্ষমতাকে কক্ষিগত করতে গুমের মতো ঘটনা ঘটাতে না পারে সেজন্য আজ থেকে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত হলো বাংলাদেশ। জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী এই ব্রিফিংয়ে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান আরো বলেন, সভায় কালো টাকা সাদা করার রীতি বন্ধ, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও হজের খরচ কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। উপদেষ্টাদের বৈঠক থেকে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি ছিল বৈষম্যমূলক। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান রিজওয়ানা হাসান। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সে ব্যাপারে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ জুয়েল, সালাম মোর্শেদি সহ 85 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো 400 জনকে আসামি করে খুলনার ফুলতলা থানায় হত্যা
মামলা হয়েছে। 2022 সালে খুলনার ডাকবাংলোর সামনে বিএনপির মিছিলে হামলা হয়। সেখানে গুরুতর আহত হন বিএনপি কর্মী শেখ সাজ্জাদুজ্জামান। কিছুদিন আত্মগোপনে থেকে পরে চিকিৎসার জন্য বাইরে বের হলে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত হন শেখ সাজ্জাদুজ্জামান। এ ঘটনায় জেলা বিএনপি সদস্য সচিব SM মনিরুল হাসান বাপ্পি বাদী হয়ে 21 মাস পর হত্যা মামলা দায়ের করেন। বিএনপিতে দুষ্কৃতিকারীদের জায়গা নেই বলে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর সাথে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের জনগণকে সাথে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিতে তাদের কোনো জায়গা নেই। দুর্নীতি দমন কমিশনের করা 2 মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার পৃথক 2টি বিশেষ জজ আদালতের বিচারকরা তাকে মামলা থেকে অব্যাহতি দেন। একই সাথে অবৈধ সম্পদ অর্জনের পর অপর একটি মামলা থেকে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে রেহাই দিয়েছে আদালত। এছাড়া 2006 সালে গণপূর্ত মন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের দায়ে দুদকের করা আরেকটি মামলাতেও খালাস পেয়েছেন মির্জা আব্বাস। মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন বর্ষিয়ান এই বিএনপি নেতা। পূর্বাঞ্চলের বন্যায় এক লাফে মৃতের সংখ্যা ছাড়ালো অর্ধশত। 9 জেলায় মারা গেছে 52 জন। এর মধ্যে ফেনীতে সবচেয়ে বেশি 17 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। পানি কমতে থাকলে মেডিকেল সেবা ও ত্রাণ সহায়তা বাড়ানো হবে বলে জানান দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের পূর্বাঞ্চলে এ যাবৎকালের বড় বন্যায় বড় ক্ষতি হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে। গত বুধবার পর্যন্ত 31 জনের মৃত্যুর তথ্য দিলেও এক লাফে তা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ 39 জন, 7 জন শিশু ও 6 জন নারী। সবচেয়ে বেশি মারা গেছে ফেনী জেলায় 17 জন। এরপর কুমিল্লায় 14, নোয়াখালী 8, চট্টগ্রামে 6, কক্সবাজার 3, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে 1 জন করে। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবার কারণ জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কয়েকটা কারণে মৃত্যুগুলি হচ্ছে, একটা পানিতে ডুবে, বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং সাপের কামড়ে। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আসার সময় মারা গিয়েছে, এটা শুরুতেই হয়েছে। হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তরবঙ্গে বন্যার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। প্রত্যেকটি জেলার রিপোর্ট হচ্ছে যে বিপদসীমার বেশ নিচে পানি আছে এবং ফোরকাস্টিং হচ্ছে যে আগামী 5 দিন এই পানির পর্যায় বাড়বে না। তার মানে ওখানে বন্যার আশঙ্কাটা কম। যদি না ভারী বৃষ্টিপাত, উজান এবং বাটিতে ভারী বৃষ্টিপাত হয় তাহলে ভিন্ন জিনিস। তবে বৃষ্টিপাতের যে ফোরকাস্টিং আছে সেখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত আপাতত কোথাও হবে না। দুর্যোগ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 6 কোটি টাকার অনুদান পাওয়া গেছে। দুর্গত এলাকায় আরো বাড়ানো হচ্ছে ত্রাণ কার্যক্রম। আমাদের ত্রাণ তহবিলে সরাসরি জমা করে দিচ্ছি। এটা শুধু যারা আগ্রহ প্রকাশ করেছেন যে ওনার হাতে দেবেন তাদের কাছ থেকে আমরা এখানে গ্রহণ করছি। বন্যা আক্রান্ত এলাকায় 600 মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। বন্যার পানি শুকিয়ে যাওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এখন বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। গবাদি পশুতে দেখা দিয়েছে নানা রোগবালাই। পাশাপাশি ব্রিজ ও রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। জেলা ত্রাণ অফিস সূত্রে জানা যায়, এর মধ্যে জেলায় 5 লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হয়েছে। এদিকে হবিগঞ্জে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর এসব খাবার বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
চট্টগ্রাম বন্দর থেকে চীনে সরাসরি পণ্যবাহী জাহাজ সেবা চালু করছে দুটি বিশ্বখ্যাত শিপিং কোম্পানি। তাই 9 বছর আগে মার্স্ক লাইন সহ অন্যান্য কোম্পানি এই রুটে সরাসরি সার্ভিস চালু রাখার কথা বললেও তা ট্রান্সশিপমেন্ট বন্দর হয়েই চট্টগ্রাম বন্দরে আসতো বলে জানিয়েছেন শিপিং এজেন্টরা। ফলে তেমন গতি আসেনি এই সেবায়। তবে সরাসরি পণ্যবাহী জাহাজ সেবা চালু হলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বাণিজ্যের প্রসার হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের সাথে চীনের $20 বিলিয়ন বেশি বাণিজ্যের সিংহভাগই আমদানি নির্ভর। পোশাক খাতের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও বাণিজ্যিক পণ্য সবই আসে চীন থেকে। এইসব পণ্য চীনের কোনো বন্দর থেকে চট্টগ্রামে আমদানি কিংবা রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করতে হয় শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পোর্ট কেলাং বা সিঙ্গাপুরের মতো ট্রান্সশিপমেন্ট বন্দরকে। এতে নির্দিষ্ট গন্তব্যে কন্টেইনার পৌঁছাতে সময় লাগে 25 থেকে 26 দিন। এর সাথে গুনতে হয় বাড়তি খরচও। সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট ক্লাং এগুলো অসম্ভব বিজি পোর্ট হয়ে গেছে। ওখানে প্রচুর কন্টেইনার আপনার পড়ে আছে, অনেক দিন ধরে সেগুলো ক্লিয়ার করা যাচ্ছে না। পিআইএল এর পাশাপাশি 2022 সালের পর 6টি জাহাজ নিয়ে আবারও এই রুটে সরাসরি সার্ভিস চালু করেছে এমএসসি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সার্ভিস চালুর ফলে চীন থেকে পণ্য আনতে সময় লাগবে 12 দিন। ট্রেডটা যদি ফাস্টার কার্গোগুলো চিটাগাং এ পায়, তারা ইমিডিয়েটলি রিলিজ নিয়ে তারা প্রোডাকশনে গিয়ে এক্সপোর্টটা শুরু করে দিতে পারবে। তো আমাদের এই ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের হেডকোয়ার্টার এমএসসি তারা চিন্তা করলো যে হোয়াই নট উই গো ডাইরেক্ট ফ্রম চায়না। অ্যাকর্ডিংলি আমরা সার্ভিস শুরু করেছি। দেশের মোট আমদানি পণ্যের 25% আসে চীন থেকে, যার পরিমাণ প্রায় 1,25,000 কোটি টাকা। বিশ্বখ্যাত শিপিং লাইনগুলো যদি পণ্য পরিবহনের প্রতিযোগিতায় আসে, তাহলে আমদানিকারকরা সুবিধা পাবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আমাদের বাজার কিন্তু উন্মুক্ত হলো এবং প্রতিযোগিতা বাড়লো। আমাদের যে আমদানি পণ্যগুলো তারা আরো দ্রুত কিন্তু বাংলাদেশে আসার একটা সুযোগ কিন্তু তৈরি হলো। এই বন্দর সুবিধা যে আমার রয়েছে, আমরা ইতিমধ্যে অনেক ফ্লোট ফ্যাসিলিটিস বাড়িয়েছি, আমাদের ইয়ার্ড বৃদ্ধি পেয়েছে, আমাদের টার্মিনাল বৃদ্ধি পেয়েছে। সুতরাং এইগুলা কেটার করা আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ হবে। নতুন এই রুটে সরাসরি পণ্য আনতে 20 ফিট কন্টেইনারের ভাড়া ধরা হয়েছে $1,700 থেকে $1,900। অন্যদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অ্যাডহক ভিত্তিতে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ রুটে জাহাজ সেবা চালু করতে যাচ্ছে এমএসসি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে 2 যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামির থানার অক্সিজেন কুশাইল সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস। পুলিশ জানায়, ওই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন কায়সার ও আনিস। একটি মোটরসাইকেল থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে আনিস মারা যান। এ সময় কায়সারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি পুলিশ। এটিএন বাংলার সিনিয়র ড্রাইভার মোহাম্মদ হোসেন আলী বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। আজ সকাল 10টায় শনির আখড়ায় মরহুমের বাসভবনের পাশের মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন। এবারে পার্টিক্স খেলার খবর। দ্বিতীয় টেস্ট ম্যাচেও পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর দলকে পুরনো দিনের কথা ভুলে নতুন করে শুরু করার পরামর্শ দেন পাকিস্তানের কোচ জেসন গিলেম্পসি। রাওয়ালপিন্ডিতে আজ বেলা 11টা থেকে শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম একবার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। আন্তর্জাতিক গুম সুরক্ষা সনদে সই করল বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। 9 জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52, ফেনীতে সর্বোচ্চ 17, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুরে পরিস্থিতির আরো উন্নতি।
এবং চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য যাবে চীনে, প্রসার ঘটবে বাণিজ্যের, বলছেন ব্যবসায়ীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে। এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।